আসসালামু আলাইকুম। আমরা বার কাউন্সিল লিখিত পরীক্ষার জন্য বিগত সনের বার বিজিএস এর সকল প্রশ্ন দেখার চেষ্টা করতেছিলাম। এর ধারাবাহিকতায় আমরা দণ্ডবিধি পড়তেছিলাম। দণ্ডবিধির আজকে তৃতীয় ক্লাস। এই তৃতীয় ক্লাসে আমরা দেখার চেষ্টা করব যে ফলস এভিডেন্স অর্থাৎ মিথ্যা সাক্ষ্যদান বা মিথ্যা সাক্ষ্য যে উদ্ভাবন করার বিষয়ে আমরা যে প্রশ্নগুলো বিগত সনে আসছে ওই জায়গাগুলো থেকে আমরা দেখার চেষ্টা করি কি কি প্রশ্ন এই জায়গাগুলো থেকে আসছে। দেখেন, মিথ্যা সাক্ষ্য প্রদান সংক্রান্ত অপরাধকে সংজ্ঞায়িত করুন। মিথ্যা সাক্ষ্য প্রদান সংক্রান্ত অপরাধকে সংজ্ঞায়িত করুন। মিথ্যা সাক্ষ্য দেওয়া এবং মিথ্যা সাক্ষ্য সৃষ্টি শব্দ সমষ্টিদ্বয় সংখ্যায়িত করুন, উহাদের পার্থক্য নিরূপণ করুন। আমরা মিথ্যা সাক্ষ্য দেওয়ার বিষয়টা একটু দেখি যে কি বলতেছে। ধারা 191-তে বলা আছে, দণ্ডবিধির 191 ধারা মিথ্যা সাক্ষ্য দানের সংজ্ঞা দেওয়া হয়েছে। 191 ধারা অনুসারে যে ব্যক্তি সত্য কথনের জন্য হলফ বা আইন আইনের প্রকাশ্য বিধান বলে আইন আইনত বাধ্য হয়ে বা কোনো বিষয়ে কোনো ঘোষণা করার জন্য আইন বলে বাধ্য হয়ে এমন কোনো বিবৃতি দান করে মিথ্যা এবং মিথ্যা বলে জানে, সে ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দান করেছে বলে গণ্য হবে। তাহলে আমরা মিথ্যা সাক্ষ্যদান করেছে, আরো কি কি আছে এখানে এবং শপথ বা আইনের প্রকাশ্য বিধান বলে সত্য বলতে বা ঘোষণা করতে বাধ্য হয় ও সে এমন বাধ্য হয়ে এমন কোনো বক্তব্য প্রদান করে যেটা মিথ্যা, যেটাকে মিথ্যা বলে জানে বা বিশ্বাস করে, যেটা সে সত্য না তা বিশ্বাস করে। তাহলে এই যে গিভিং ফলস এভিডেন্স মিথ্যা সাক্ষ্য দানের বিষয়টা, এই উপাদানগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে যে একজন ব্যক্তি শপথ ক্রমে বা আইনগত কারণে সত্য বলতে বা কিছু ঘোষণা করার জন্য বাধ্য, এরূপ বাধ্যবাধকতা সত্ত্বেও সে এমন কোনো বক্তব্য প্রদান করে মিথ্যা এবং মিথ্যা বলে সে জানে বা বিশ্বাস করে এবং যা সত্য নয় বলে বিশ্বাস করে। এই যে উপযুক্ত উপাদান থাকলে তাহলে মিথ্যা সাক্ষ্যদান বলে গণ্য হবে। যে ব্যক্তি এরূপ কাজ করবে সে মিথ্যা সাক্ষ্যদানকারী হিসাবে শাস্তি পাবে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে আমরা দেখি মিথ্যা সাক্ষ্য তৈরি করা। ধারা 192-তে বলা আছে মিথ্যা সাক্ষ্য তৈরি করা নিয়ে। কোথায় বলা আছে? ধারা 192-তে আছে। বলতেছে, কোনো ব্যক্তি যদি কোনো অবস্থার অস্তিত্ব সৃষ্টি বা উদ্ভাবন করে অথবা কোনো বইতে বা রেকর্ডে মিথ্যা কথা লিপিবদ্ধ করে অথবা মিথ্যা বিবরণ সাক্ষ্য হিসাবে কোনো বিচার বিভাগীয় কার্যক্রমে অথবা সরকারি কর্মচারীর সম্মুখে সরকারি কর্মচারী হিসাবে কোনো আইনত কার্যক্রম অথবা কোনো সালিসের সম্মুখে উত্থাপন করার উদ্দেশ্যে যদি তা করা হয়ে থাকে এবং অনুরূপ অবস্থা মিথ্যা দলিল বা মিথ্যা বিবৃতি যদি এমন প্রকৃতির হয় যে উক্ত কার্যক্রমে যিনি সাক্ষ্যর উপর ভিত্তি করে তার মতামত গঠন করে তিনি উক্ত অবস্থা বা মিথ্যা দলিল মিথ্যা বিবৃতিজনিত সাক্ষ্য প্রভাবিত হয়ে অনুরূপ কার্যক্রমের সাথে গুরুত্বপূর্ণভাবে জড়িত কোনো বিষয় সম্পর্কে ভুল ধারণা বা মত পোষণ করবেন, তবে সেই ব্যক্তি মিথ্যা সাক্ষ্য তৈরি করেছে বলে গণ্য হবে। আমরা এখান থেকে একটা উদাহরণ দেখি যে করিম সকিনা এর বাক্সে কয়েকটি মুক্তা রেখে দেয়। এখন সে সকিনের বাক্সে যে মুক্তাগুলো এই উদ্দেশ্যে রেখে দেয় যে মুক্তাগুলি সম্পর্কে তল্লাশি করতে গিয়ে সেগুলো সকিনের বাক্সে পাওয়া যায় এবং ইহার ফলে যে তৈরিকৃত অবস্থানটির পরিপ্রেক্ষিতে সকিনা চুরির অপরাধে দণ্ডিত হয়। এখানে করিম একটা মিথ্যা সাক্ষ্য তৈরি করেছে বলে গণ্য হবে। তাইলে আশা করছি আপনারা মিথ্যা সাক্ষ্য দানের ধারাটা বুঝতে পেরেছেন, কেমনে মিথ্যা সাক্ষ্য তৈরি করে। ওখান থেকে একটা উদাহরণ দিয়ে দিলেন। এরপরে আমরা এখানে একটু দেখি যে নির্দিষ্ট অস্থাবর নির্দিষ্ট অবস্থার সৃষ্টি করে, মিথ্যা বিবরণী লিপিবদ্ধ করে বা মিথ্যা বিবরণ
সম্বলিত কোনো দলিল প্রণয়ন করে, এই জিনিসগুলো যদি করে তাইলে মিথ্যা সাক্ষ্য তৈরি হয়েছে বলে গণ্য হবে। এবং অভিযুক্ত ব্যক্তি উপরোক্ত কার্যগুলো করে যেন উক্ত ঘটনা মিথ্যা লিপি বা মিথ্যা বিবরণী প্রমাণস্বরূপ। সেটা হইতে পারে বিচারিক কার্যক্রমে, সরকারি কর্মকর্তা বা পরিচালিত কোনো কার্যক্রমে সালিসকারীর সম্মুখে সাক্ষ্য হিসেবে উপস্থাপন করা যায় যে ব্যক্তি এমন কার্যক্রম পরিচালনা করছে বা সে উপরোক্ত সাক্ষ্যের উপর ভিত্তি করে মতামত গঠন করতে পারে। সাক্ষ্যরূপ উপস্থাপিত এমন অবস্থা মিথ্যা লিপি বা মিথ্যা বিবরণী উক্ত কার্যধারা পরিচালনাকারী ব্যক্তিকে উক্ত কার্যক্রমের ফলাফলের ব্যাপারে ভ্রান্ত মতামত গঠন করতে ইন্সপায়ার করে। এই হলো মোটামুটি অবস্থা। তাইলে আমরা মিথ্যা সাক্ষ্য কাকে বলে 191-তে দেখছি, 192-তে মিথ্যা সাক্ষ্য তৈরি করা দেখছি। আবার আমরা মিথ্যা সাক্ষ্য তৈরি করা বা মিথ্যা সাক্ষ্যদানের আমরা পার্থক্যটা একটু দেখার চেষ্টা করি। পার্থক্য কি আছে? মিথ্যা সাক্ষ্য দেওয়ার বিষয়টি আসলে দণ্ডবিধি 1860-এর 191 ধারায় উল্লেখ করা হয়েছে, আর মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করার বিষয়টি দণ্ডবিধি 192 ধারায় উল্লেখ আছে। তাইলে আমরা ধারাগত একটা পার্থক্য দেখে পেলাম। এরপরে হলো সাধারণ উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে সাধারণ উদ্দেশ্যই যথেষ্ট, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে কোনো মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিপ্রায় বা উদ্দেশ্যই যথেষ্ট। আর মিথ্যা সাক্ষ্য তৈরি করার ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে কোনো বিষয়ে মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করা, যেমন সুনির্দিষ্টভাবে কোনো মিথ্যা অবস্থা সৃষ্টি করা, মিথ্যা নথি দলিল তৈরি করা ইত্যাদি। এরপরে আমরা দেখি এখানে শপথ বা আইনের প্রকাশ। মিথ্যা সাক্ষ্যদানের ক্ষেত্রে অপরাধটি এমন ব্যক্তি কর্তৃক সংগঠিত করা হয় যে শপথ বা আইনের প্রকাশ্য বিধান বলে সত্য বলতে বা কোনো ঘোষণা করতে বাধ্য থাকে। কিন্তু মিথ্যা সাক্ষ্য তৈরির ক্ষেত্রে এমন কোনো শর্ত অপরিহার্য না, এটা যে কোনো ব্যক্তি কর্তৃক সংগঠিত হতে পারে। এখন এরপরে দেখেন গুরুত্বপূর্ণ বিষয়, দেখেন এখানে কি বলতেছে, গুরুত্বপূর্ণ কোনটা? মিথ্যা সাক্ষ্যদানের ক্ষেত্রে মিথ্যা বিবৃতি কোনো গুরুত্বপূর্ণ বিষয় হওয়া প্রয়োজন নাই, কিন্তু মিথ্যা সাক্ষ্য তৈরির ক্ষেত্রে সৃষ্ট ঘটনা বা লিপিবদ্ধকৃত মিথ্যা লিপি মিথ্যা বিবরণী একটা গুরুত্বপূর্ণ বিষয় হতে হবে, যা বিচারিক কার্যক্রমে ফলাফল বিষয়ে একটা ভ্রান্ত মতামত সৃষ্টি করে। তাহলে আমরা এটাও দেখলাম। এখানে পয়েন্টগুলো আপনারা মনে রাখবেন পার্থক্যর ক্ষেত্রে কিছু ম্যাক্সিমাম পয়েন্ট, ওটার উপর ডিপেন্ড করে আপনারা এই করবেন। এরপর হলো বিচারিক বা অবিচারিক। মিথ্যা সাক্ষ্যদানের ক্ষেত্রে সেটা জুডিশিয়াল বা নন জুডিশিয়াল নন জুডিশিয়াল নন জুডিশিয়াল কার্যধারা চলমান থাকতে হবে, এবং মিথ্যা সাক্ষ্য তৈরির ক্ষেত্রে এমন কার্যধারা চলমান থাকা প্রয়োজনীয় না। তো বিচারিক অবিচারিক কার্যধারা মিথ্যা সাক্ষ্য ব্যবহারের অভিপ্রায় থাকা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের অপরাধ সৃষ্টির জন্য যথেষ্ট। তাইলে আমরা একটু পরের প্রশ্নটা একটু দেখি যে দণ্ডবিধি 191 192 যারা মিথ্যা সাক্ষ্যদান বা মিথ্যা সাক্ষ্য তৈরি করার অপরাধ সমূহের উপাদানগুলো কি কি, এখানে কি কি উপাদান লাগবে, যে যে উপাদানের উপর আমরা এটা বেচ করতে হয়, সেই উপাদানগুলো হলো আমরা দেখি 191-তে বলতেছে যে উপাদান আমরা আগেও পড়েছি যে শপথ শপথ বা আইনের প্রকাশ্য বিধান বলে সত্য বলতে বা কোনো ঘোষণা করতে বাধ্য হয়। সে এমন বাধ্য হয়ে এমন কোনো বক্তব্য প্রদান করে যেটা মিথ্যা, যেটাকে সে মিথ্যা বলে জানে বা বিশ্বাস করে, বা সেটা যে সত্য নয় তা সে বিশ্বাস করে। এই হলো কথাবার্তা। তাইলে এখানে হলো এটা হলো উপাদান। এরপর হলো সত্য বলতে সে ঘোষণা বা বাধ্যবাধকতা, এগুলো আমরা পড়েছি। মিথ্যা বিবৃতি দিবে, সত্য বলে বিশ্বাস করে না এমন বিবৃতি, এগুলো বিস্তারিত আলোচনা আপনারা করবেন নিজের মতো করে। এরপরে হলো 192-তে গিয়ে মিথ্যা সাক্ষ্য তৈরির বিষয়গুলো হলো কোনো ঘটনা বা ঘটায় যা মিথ্যা দলিল বা নথি তৈরি করে। কি করে? একটা মিথ্যা দলিল বা নথি তৈরি করে। এরপরে বলতেছে যে উক্ত দলিল বা নথি বিচারিক কার্যক্রম বা সালিসি বা সরকারি কর্মকর্তার নিকট সাক্ষ্য হিসেবে উপস্থাপন করে। এসব কার্যক্রম প্রস্তুতকৃত অবস্থা নথি দলিল সাক্ষ্য হিসেবে ব্যবহার করে ত্রুটিপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। এরূপ সিদ্ধান্ত উক্ত কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশের সাথে সংশ্লিষ্ট থাকবে। তাইলে এখানে এই বিষয়গুলো থাকবে। এরপরে হলো কোথায় কোথায় এটা যে ব্যক্তি এমন কার্যক্রম পরিচালনা করছে সের উপর সাক্ষ্যের উপর ভিত্তি করে মতামত গঠন করতে পারে। এরপরে হলো আমরা এগুলোর বিস্তারিত
যে কিভাবে প্রস্তুত করে, কিভাবে কার্যধারা, কিভাবে মতামত গঠন করে, এই বিষয়গুলো ঘুরে ফিরিয়ে একই কথাবার্তা। আপনারা একটু দেখে নিবেন। এবার আমরা একটু ফ্যাক্ট বেসড একটা কোশ্চেন দেখি যে আবুল জুরনাইয়ের বিরুদ্ধে, হ্যাঁ, বাবুলের 5,000 টাকার একটি ন্যায্য দাবির বিচারে ওই দাবির সমর্থনে মিথ্যা হলফ করেন যে তিনি জরিনাকে বাবুলের দাবির ন্যায্যতা স্বীকার করতে শুনেছেন। এখন আবুল কোন অপরাধ করেছেন এটা নিয়ে। এই যে এখানে উনি মিথ্যা সাক্ষ্য দানের অপরাধ করেছেন, উনি যে এটা মিথ্যা সাক্ষ্য দানের একটা অপরাধ করেছেন। 191 ধারা অনুসারে মিথ্যা সাক্ষ্য দান হতে হলে নিম্নলিখিত উপাদানগুলো থাকতে হবে, সেটা তো আমরা একটু আগে দেখেছি। এটা শপথ বা আইনের প্রকাশ্য বিধান বলে সত্য বলতে বা কোনো ঘোষণা করতে বাধ্য হয়। কারণ সে এমন বাধ্য হয়ে এমন কোনো কাজ বা বক্তব্য প্রদান করে যেটা মিথ্যা, মিথ্যা বলে জানে বা বিশ্বাস করে, এবং যে সেটা সে সেটা যে সত্য না সে বিশ্বাস করে, তাইলে এগুলো হলো মিথ্যা সাক্ষ্য দানের উপাদান। আশা করছি বুঝতে পেরেছেন। এর পরবর্তী আমরা একটা প্রশ্ন দেখি। এক্স ওয়াই এর বাক্সে এর এই অভিপ্রায়ে কিছু অলংকার রেখে দেন, এবং ওই অলংকার ওই বাক্সে পাওয়া যেতে পারে, এবং এই ঘটনায় ওয়াই চুরির অপরাধে দণ্ডিত হতে পারেন। এক্স কোন অপরাধ করেছে? এই যে এটা মিথ্যা সাক্ষ্য তৈরি করেছে, এখানে 192-তে উনি কি করেছে? মিথ্যা সাক্ষ্য তৈরি করেছে। আশা করি বুঝতে পেরেছেন। এটা নিয়ে আর কোনো কথাবার্তা নাই, মেইন উদাহরণগুলো তুলে দেয় আর কি। হ্যাঁ, আপনারা ফেনাল কোডের যে উদাহরণগুলো আছে ওইগুলো দেখার চেষ্টা করবেন। এর পরবর্তী প্রশ্নটা আমরা একটু দেখি। সেটা কি বলতেছে, কখন একজন ব্যক্তি অপরাধের সঙ্গে লুকায়িত করার দায়ে অভিযুক্ত হইতে পারে, এবং উক্ত অপরাধ সংগঠনের ক্ষেত্রে ভিন্ন রকম দণ্ড আরোপযোগ্য হলে শাস্তির বিভিন্ন পদ্ধতি বর্ণনা করুন। যে ক্ষেত্রে অপরাধের সাক্ষ্য লুকায়িত করার দায়ে অভিযুক্ত হইতে পারে, উনি এটা অপরাধের সাক্ষ্য লুকায়িত করতেছে, এটা হলো 201 ধারাতে বলেছে। উনি যদি সাক্ষী লুকায় তাহলে সে এমন অপরাধে অভিযুক্ত হবে যে অপরাধটি সংঘটিত হয়েছে বলে অবগত বা বিশ্বাস করে সে উক্ত সাক্ষ্য লুকিয়েছে, বা বৈধ শাস্তি হতে অপরাধীকে আশ্রয় দেবার অভিপ্রায়ে এবং বৈধ শাস্তি হতে অপরাধী আশ্রয় দেবার অভিপ্রায়ে অপরাধ করেছে এমন কোনো তথ্য প্রদান করে সে মিথ্যা বলে জানে বা বিশ্বাস করে। এখন এখানে শাস্তি কি আছে? এরকম যদি হয়, এখানে 3টা ক্ষেত্রে সাক্ষী হবে। অর্থাৎ সে যদি মৃত্যুদণ্ডের দণ্ডনীয় কোনো অপরাধের বিষয়গুলো যদি সে যদি লুকায়, তাহলে সে 7 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবে। সে যদি যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছরের তার ঊর্ধ্ব হইলে সেখানে 3 বছর, আর 10 বছরের নিচে হইলে সেক্ষেত্রে হলো 4/1 হবে। এই 201-এর এই ধারাটা আপনারা একটু মনে রাখবেন। মিথ্যা সাক্ষ্য লুকায়িত করা, এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এর পরবর্তীতে আমরা একটু দেখি যে মুদ্রা জালকরণ বা সরকারি স্টাম্প জালকরণের বিষয়টা। আমরা একটু দেখি যে মুদ্রা জালকরণ বা সরকারি স্টাম্প জাল করলে কি অপরাধ হয়। দণ্ডবিধির বিধান অনুসারে মুদ্রা জালকরণ বা সরকারি স্টাম্প জালকরণের অপরাধ সমূহের মধ্যে পার্থক্য নিরূপণ। মুদ্রা জালকরণ এবং সরকারি স্টাম্প জালকরণ অপরাধ সমূহের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। দেখেন, সংজ্ঞাগত কিছু পার্থক্য রয়েছে। সংজ্ঞা 231 ধারা অনুসারে যদি কোনো ব্যক্তি ছলনা করে, করার অভিপ্রায়ে স্বভাবত ছলনা হতে এমনটি জ্ঞাত হয়ে আসল মুদ্রাকে ভিন্ন মুদ্রার মানে সাদৃশ্য করে একই করে, তাহলে উক্ত ব্যক্তি মুদ্রা জাল করেছে মর্মে গণ্য হবে। এবং 255 ধারায় এরকম সরকারি স্টাম্প জালকরণের করেছে মর্মে গণ্য হয়েছে, এবং তিনি এক শ্রেণীর আসল স্টাম্পকে ভিন্ন শ্রেণীর আসল স্টাম্পে সাদৃশ্য করে। এই যে 255-তে এই কথাটা আপনার স্টাম্পের কথা বলা আছে। হলো প্রচলিত মুদ্রা বনাম রাজস্ব আদায়ের জন্য ইস্যুকৃত স্টাম্প। জাল মুদ্রার ক্ষেত্রে জালকৃত মুদ্রাটি অবশ্যই প্রচলিত মুদ্রা হতে হবে, এবং এমন মুদ্রাটি অর্থ অর্থ হিসাবে বা স্টাম্প হিসাবে বর্তমানে প্রচলিত থাকতে হবে, বা অনুরূপ ব্যবহারের জন্য রাষ্ট্র বা সার্বভৌম কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হতে হবে। কিন্তু সরকারি স্টাম্প জালকরণের ক্ষেত্রে স্টাম্পটি বর্তমানে প্রচলিত আছে কিনা সেটা বিবেচ্য বিষয় না, বরং উক্ত স্টাম্পটি সরকার কর্তৃক রাজস্ব আদায়ের জন্য ইস্যুকৃত হতে হবে। এরপরে জালকরণের প্রক্রিয়া আছে, যে কোনো খাঁটি মুদ্রাকে অনুরূপ ভিন্ন মুদ্রায় সাদৃশ্য করানোর মাধ্যমে মুদ্রা জালিয়াতি করা হয়। আর অন্যদিকে সরকারি জাল মুদ্রার ক্ষেত্রে এক শ্রেণীর খাঁটি স্টাম্পকে ভিন্ন শ্রেণীর খাঁটি স্টাম্পে সাদৃশ্য করে জালিয়াতি করা হয়। নতুন কোন স্টাম্প বা পুরাতন স্টাম্প পরিবর্তন করে ভিন্ন শ্রেণীর স্টাম্প তৈরি করে খাঁটি স্টাম্প জালকরণ করা হয়। এরপরে হলো এখানে প্রবঞ্চনার কিছু অভিপ্রায় আছে। জাল মুদ্রার ক্ষেত্রে খাঁটি মুদ্রার কাছাকাছি স্বদেশ মুদ্রা সৃষ্টি করার প্রবঞ্চনা বা অভিপ্রায় বা সম্ভবত প্রবঞ্চনা
হতে পারে এমনটা জেনে তর্কিত মুদ্রাটি আসল মুদ্রার অনুরূপ করে, কিন্তু সরকারি স্টাম্প জালকরণের ক্ষেত্রে প্রবঞ্চনা করার অভিপ্রায় সম্ভবত প্রবঞ্চনা হতে পারে এমনটি অভিযুক্ত জ্ঞাত ছিল কিনা সেটা বিবেচ্য বিষয় নয়। এক্ষেত্রে শাস্তি আমরা দেখি 231 ধারা অনুসারে যদি কোনো ব্যক্তি মুদ্রা জাল করে বা মুদ্রা জালের প্রক্রিয়া বিশেষ করে অংশ জ্ঞাতসারে সম্পাদন করে, তাহলে সেই ব্যক্তি যে কোনো বর্ণনায় কারাবাস 7 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ডে দণ্ডিত হবে। আর অন্যদিকে 255 দ্বারা যদি কোনো ব্যক্তি রাজস্বের উদ্দেশ্যে সরকার কর্তৃক ইস্যুকৃত কোনো স্টাম্প, হ্যাঁ, এই ক্ষেত্রে বলতেছে আপনার হলো 255 ধারা অনুসারে যদি কোনো ব্যক্তি রাজস্বের উদ্দেশ্যে সরকার কর্তৃক ইস্যুকৃত কোনো স্টাম্প জাল করে কিংবা জ্ঞাতসারে অনুরূপ কোনো স্টাম্প জাল করার প্রক্রিয়ার অংশ সম্পাদন করে, সে ব্যক্তি যাবজ্জীবন কারাবাস বা যে কোনো বর্ণনায় কারাবাস বা যা অনধিক 10 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। এই হলো বিষয়। আমরা 231 এবং 255 দুইটা ধারা মনে রাখার চেষ্টা করব। এরপরে আমরা চলে যাই হলো কালফাবল হোমিসাইড এবং মার্ডার, নিন্দনীয় নরহত্যা এবং খুনের বিষয়টাতে আমরা চলে যাই। এটা 16 অধ্যায়, খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গা থেকে প্রশ্ন সবসময় আসে, ইনশাল্লাহ এবারও আসবে। তো আমরা একটু বিষয়গুলো দেখার চেষ্টা করি। তাহলে কালফাবল বা হোমিসাইড বলতে কি বোঝায়? কালফাবল হোমিসাইড বলতে কি বোঝায়? কালফাবল হোমিসাইড বলতে কি বোঝায় বারবার আসছে। অপরাধমূলক নরহত্যা বা কালফাবল হোমিসাইড বলতে কি বোঝায়? নিন্দনীয় নরহত্যা সবই হচ্ছে হলো কালফাবল হোমিসাইড। বার কাউন্সিল পরীক্ষা 2003-এও আসছে। তাইলে আমরা দেখি হোমিসাইড শব্দটি ল্যাটিন শব্দ হুমু আর সাইডো থেকে উৎপত্তি হয়েছে। হুমু শব্দের অর্থ হলো মানুষ, সাইডো শব্দের অর্থ হলো হত্যা করা। এই যে হুমুসাইড অর্থ হলো এক মানুষ কর্তৃক অন্য মানুষকে হত্যা করা। মানুষ হত্যা বৈধ বা অবৈধ হইতে পারে, আইনে সমর্থন করে না এমন আইন ধারা শাস্তিযোগ্য মানুষ হত্যা নিন্দনীয় নরহত্যা নামে পরিচিত। নিন্দনীয় নরহত্যা হলো এক প্রকারের বেআইনি নরহত্যা। এটা এমন এক ধরনের বেআইনি নরহত্যা যেটা অপরাধের গুরুত্ব লাঘব করে, এমন অবস্থান সমূহ অন্তর্ভুক্ত করে যে ক্ষেত্রে কোনো মানুষ হত্যা করা বা খুনের পর্যায়ে পড়ে না। 299 ধারা নরহত্যার সংজ্ঞা দেওয়া হয়েছে। 299 ধারা অনুযায়ী নিন্দনীয় নরহত্যা হলো কোনো কার্যের মাধ্যমে মানুষ হত্যা করা, এমন হত্যা ঘটেছে যা মৃত্যু ঘটানোর উদ্দেশ্য নিয়ে, এমন শারীরিক জখম ঘটানোর উদ্দেশ্য নিয়ে সম্ভবত মৃত্যু ঘটতে পারে, এমন কাজ সম্ভবত, এখানে সম্ভবত বিষয়গুলো উদ্দেশ্য, এই সে অনুরূপ কাজের জন্য মৃত্যু ঘটালে এগুলো কালফাবল হোমিসাইড হবে। এরপরে দণ্ডবিধিতে খুন বা মার্ডারের সংজ্ঞা কি দেওয়া আছে আমরা একটু দেখি। মার্ডার বলতে কি বোঝায়? যে দণ্ডবিধিতে 300 ধারায় খুনের সংজ্ঞা দেওয়া হয়েছে। নিন্দনীয় নরহত্যা অপেক্ষা মারাত্মক প্রকৃতির অপরাধ হলো খুন। যে নিন্দনীয় নরহত্যা 300 ধারার প্রথম অংশে উল্লেখিত 4টি সত্যের যে কোনো একটি সত্য পূরণ করে এবং একই সাথে 300 ধারার দ্বিতীয় অংশে যে 5টা ব্যতিক্রমের মধ্যে পড়ে না, সেক্ষেত্রে এমন ধরনের নিন্দনীয় নরহত্যা খুন বলে গণ্য হবে। 300 ধারার প্রথম অংশ অনুসারে কোনো নিন্দনীয় নরহত্যা খুন বলে গণ্য হবে যদি কোনো মানুষকে হত্যা করা হয়, হত্যাটি করা হয় কোনো কার্যের মাধ্যমে, যদি মৃত্যু ঘটানোর অভিপ্রায়ে, হ্যাঁ, তারপরে হচ্ছে শারীরিক জখম করার অভিপ্রায়ে, যা যা যে ব্যক্তিকে আঘাত করা হয় তার সম্ভাব্য মৃত্যু ঘটতে পারে বলে অপরাধকারীকে জানা থাকে। তাইলে এই যে জানা থাকা, সে জানে, এবং অভিপ্রায়, হ্যাঁ, তারপরে হচ্ছে হলো কোনো ব্যক্তিকে শারীরিক জখম করার অভিপ্রায়ে করা অভিষ্ট দৈহিক জখমটি প্রাকৃতিক স্বাভাবিক গতিতে মৃত্যু ঘটানোর জন্য যথেষ্ট, এনাফ কজ অফ ডেথ। এবং লাস্টে হচ্ছে হলো এমন একটা কার্যটি আসন্ন বিপজ্জনক জেনে করা হয় যে অবশ্যই সকল সম্ভাব্য ক্ষেত্রে মৃত্যু ঘটবে অথবা এরূপ জখমে মৃত্যু ঘটতে পারে। তাইলে আমরা বুঝে গেছি, এখানে মনে রাখার জন্য আমরা বলছিলাম আই, কে, ই, ডি। আই দিয়ে ইন্টেনশন, কে দিয়ে নলেজ, এবং এনাফ কজ অফ ডেথ, আর হলো ডেঞ্জারাস অ্যাক্ট। এটা দিয়ে আপনারা আইকেট দিয়ে মনে রাখতে পারেন। এরপরে আমরা পরের প্রশ্নটা একটু দেখি, যে নরহত্যা খুন হয় এবং খুন হয় না। তাহলে এখানে আমরা জেনারেল এক্সেপশন পাবো, ব্যতিক্রম পাবো 5টা। এই 5টা আলোচনা করলেই এখানে এই 5টা ব্যতিক্রমের ক্ষেত্রে আসলে খুন বলে গণ্য হবে না। সেটা কি? সেটা হচ্ছে হলো আপনার 1 নম্বরে মৃত্যু ঘটানোর অভিপ্রায়ে হত্যা। হুম 1 নম্বরে হচ্ছে মৃত্যু ঘটানোর অভিপ্রায়ে হত্যা, নিন্দনীয় হত্যা, যে ক্ষেত্রে খুন হয়, এটা আমরা দেখেছি।
এগুলো নিয়ে আমরা আর আলোচনা করব না, এবং আমরা ব্যতিক্রমগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। এগুলো খুন হবে, এই চারটা ক্ষেত্রে খুন হবে। আপনারা উদাহরণ দিয়ে দিবেন প্রত্যেকটা জায়গাতে। এরপরে হচ্ছে হলো আমরা ব্যতিক্রম গুলোতে দেখি। ব্যতিক্রম এক, হ্যাঁ, গুরুতর বা আকস্মিক উত্তেজনা। অপরাধী গুরুতর বা আকস্মিক উত্তেজনার ফলে হত্যা ঘটলে সেটা নিন্দনীয় নরহত্যা হবে, তবে শর্ত হলো এমন গুরুতর ছিল যে অপরাধের আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা ছিল না। হ্যাঁ, অপরাধী গুরুতর বা আকস্মিক উত্তেজনায় নিন্দনীয় নরহত্যা হবে। যে উত্তেজনা দিয়েছে শুধুমাত্র তাকে হত্যা করা হয়, এবং উত্তেজনা প্রদানকারী ব্যতীত ভুলক্রমে দুর্ঘটনাবশত অন্য কোনো ব্যক্তি মৃত্যু ঘটলে। এবার হচ্ছে হলো ব্যক্তি প্রতিরক্ষার অধিকার অতিক্রম করা। এটা প্রাইভেট ডিফেন্সের যে বিষয়টা আছে, আহ, আমরা এস দিয়ে মনে রাখবো হলো সাডেন বা আকস্মিক উত্তেজনা। এস দিয়ে, হ্যাঁ, আমরা এর পরে বলবো আমরা ফি। এস ফি ফি দিয়ে হলো আমরা প্রাইভেট ডিফেন্স করতে গিয়ে যদি কোনো মারা হয় সেই বিষয়গুলো ছিল। কিন্তু প্রাইভেট ডিফেন্স করতে গিয়ে এটারও আবার কিছু ব্যতিক্রম আছে, সেই বিষয়গুলো আমরা দেখব। এরপরে দেখেন, সরকারি কর্মচারী ক্ষমতা অতিক্রমণ করলে, হ্যাঁ, এখানে সরকারি কর্মচারীর ক্ষমতা অতিক্রমণ করলে, মৃত্যু ঘটালে, যেমন কোনো সরকারি কর্মচারী হিসেবে জনগণের ন্যায় বিচারে উন্নয়নের কাজ করছে এমন কোন সরকারি কর্মচারীকে সাহায্য করতে গিয়ে সরল বিশ্বাসে প্রদত্ত ক্ষমতা অতিরিক্ত অতিক্রম করলে মৃত্যু বা নিন্দনীয় নরহত্যা হবে। এবং এরপরে বলছে হলো সাডেন ফাইট। সাডেন আকস্মিক কলহ হইলে সেক্ষেত্রেও আপনার সেটা নিন্দনীয় নরহত্যা হবে। এবং লাস্টে হলো ডেথ উইথ কনসেন্ট, সম্মতি সহকারে যদি কারো মৃত্যু ঘটানো হয় সেক্ষেত্রে সেটা নরহত্যা বলে গণ্য হবে। এরপরে আমরা চলে যাই, কখন নিন্দনীয় নরহত্যা খুন হিসেবে গণ্য হয়। খুন হিসেবে গণ্য হইতে হলে আমরা এর আগে দেখেছি যে চারটা ক্ষেত্রে খুন হিসেবে গণ্য হবে, কথাবার্তা ঘুরি ফিরিয়ে একই রকম। এবং দণ্ডাঙ্গ নরহত্যা খুন হিসেবে গণ্য হয় না, ব্যতিক্রম গুলো আগের মতো পাঁচটা ব্যতিক্রম মনে রাখবেন। তো এখানে মনে রাখবেন হলো আপনার প্রথমটা খুন বলে গণ্য হবে। এটা মনে রাখার জন্য আইকেট দিয়ে মনে রাখবেন, আই দিয়ে ইন্টেনশন মনে রাখবেন, কে দিয়ে নলেজ মনে রাখবেন, আর ই দিয়ে এনাফ কজ অফ ডেথ, যেটা মৃত্যু ঘটানোর জন্য যথেষ্ট। আর 4 নাম্বার যেটা আছে ডেঞ্জারাস অ্যাক্ট উইদাউট এক্সকিউজ, অর্থাৎ এটা এতটাই ডেঞ্জারাস অ্যাক্ট ছিল সেটা দিয়ে নেই। তাইলে এই চারটা শব্দ দিয়ে এই খুন হইতে পারে চারটা ক্ষেত্রে, সেটা মনে রাখবেন। এরপরে হচ্ছে হলো আপনারা খুন নয়, হ্যাঁ, সেখানে মনে রাখবেন এসপির ফিএস, এসপিই এরপরে ফিএস। যেমন এস দিয়ে সাডেন প্রভোকেশন, অর্থাৎ সাডেন কোয়ারেল যেটাই বলেন। আবার এটার ব্যতিক্রম আছে, যদি আপনি উত্তেজনাকে অজুহাত হিসেবে ব্যবহার করেন সরকারি কর্মচারীকে মারলে অথবা যে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে আসছে তাকে খুন করা হলে সেক্ষেত্রে আবার এটার ব্যতিক্রম হয়ে যাবে, সেটা খুন বলে গণ্য হবে। তাহলে এই ব্যতিক্রম তিনটাও খুনের ক্ষেত্রে নিয়ে যাবেন। এরপরে হলো ফি দিয়ে হলো প্রাইভেট ডিফেন্স, হ্যাঁ, অত ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগের ক্ষেত্রে সেক্ষেত্রে সেটা হয়ে যাবে নিন্দনীয় নরহত্যা। এবং আবার ফি দিয়ে হচ্ছে হলো আপনার পাবলিক সার্ভেন্ট, সরকারি কর্মচারীকে মারা যাবে না। তারপরে হলো এসপিই, ই দিয়ে হলো 18 ইয়ার্স ওল্ড, 18 বছরের ঊর্ধ্ব কেউ তারা যদি কোনো কনসেন্ট দেওয়া হয় সেক্ষেত্রে সেটা নিন্দনীয় নরহত্যা হবে। তারপরে হচ্ছে হলো আমরা দেখেছি এসপিই, তারপরে হলো ফি দিয়ে তো আমরা বললাম পাবলিক সার্ভেন্ট, আর এস দিয়ে হলো সাডেন কোয়ারেল, হঠাৎ করে ঝগড়া হইলে। তাহলে এসপিই পিএস দিয়ে মনে রাখবেন এই পাঁচটা বিষয়। আর চারটা বিষয় মনে রাখবেন হলো আই ক্যাট দিয়ে, আই কে ই ডি, আই দিয়ে ইন্টেনশন, কে দিয়ে নলেজ, ই দিয়ে এনাফ কজ অফ ডেথ, আর ডি দিয়ে ডেঞ্জারাস অ্যাক্ট করেছে। তাইলে আশা করছি বুঝতে পেরেছেন। এই বিষয়টা মনে রাখলেই আপনার মোটামুটি কালপাবল হোমিসাইড এবং আপনার মার্ডারের বিষয়টা আপনারা বুঝে যাবেন। এখানে কিছু ডিএলআর মনে রাখার চেষ্টা করবেন। আশা করছি আপনারা এই জায়গাতে আর কষ্ট হবে না। আর কিছু উদাহরণ দিয়ে দিবেন সাথে করে, হয়ে গেছে মোটামুটি, গল্প শেষ। দেখেন, অপরাধজনিত নরহত্যা হলো একটা জেনাস, হ্যাঁ, এবং খুন হলো তারই একটা শাখা, মূল অপরাধ। এটা একটা মূল অপরাধ আর এটা একটা শাখা। হ্যাঁ, খুন হলো একটা শাখা। উভয় অপরাধের বৈশিষ্ট্য, উপাদান, শাস্তি উল্লেখপূর্বক উদাহরণ সহ বক্তব্যটি আলোচনা করুন। 2020 সালে আসছিল, গুরুত্বপূর্ণ। তাহলে কিভাবে লিখবেন? হত্যা সংশ্লিষ্ট অপরাধ সমূহ মারাত্মক অনুপাতে অনুসারে শাস্তি নির্ধারণ করতে দণ্ডবিধি
তিন পর্যায়ে নরহত্যার বর্ণনা করা হয়েছে। প্রথম পর্যায়ে নিন্দনীয় নরহত্যা, যা খুন নামে পরিচিত, এটা সর্বাধিক গুরুতর পর্যায়ে নিন্দনীয় নরহত্যা। অর্থাৎ বলতেছে যে সকল 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 কি হত্যাই হলো কালপাবল হোমিসাইড, কিন্তু সকল কালপাবল হোমিসাইড মার্ডার নয়। এখানে আমরা যে বিষয়টা দেখব সেটা হলো, আপনি যখন আহ, দেখবেন যে দণ্ডবিধি 299 দ্বারা নিন্দনীয় বা অপরাধমূলক নরহত্যার কথা যে বলছে, যে এখানে আপনার উদ্দেশ্য কি, এখানে যে আপনার তিনটা ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যা তিনটা আপনাকে দেখতে হবে। যে মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে কারো মৃত্যু ঘটানো, বা এমন শারীরিক জখম ঘটানো যা মৃত্যু ঘটায়, বা যে কাজের ফলে মৃত্যু ঘটতে পারে জানা সত্ত্বেও সেই কাজটি করে, এগুলো নরহত্যা বলে গণ্য হবে। এরপরে হলো খুন হইতে হলে আপনাকে এই দুটা জিনিস তো দেখতে হবে। একটা হচ্ছে হলো আপনার কি, যে খুনের চারটি ক্ষেত্রে খুনের মধ্যে পড়বে, আর বাকি পাঁচটি ক্ষেত্রে যে ব্যতিক্রম আছে সেই ক্ষেত্রে খুনের মধ্যে পড়বে না। আশা করছি এই বিষয়গুলো একটু আলোচনা করলেই আপনার মোটামুটি এখানকার প্রশ্ন এটা হয়ে যাবে আর কি। শাস্তি তো জানেন যে অপরাধমূলক নরহত্যা খুন বলে কোন মার্ডারের শাস্তি 302-এ বলা আছে, আর অপরাধমূলক নরহত্যার শাস্তি 304-এ বলা আছে। খুনের শাস্তি হলো কি করবে, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন, বা সেটাতে অর্থদণ্ড দণ্ডিত করা যাবে। আর নিন্দনীয় নরহত্যা অর্থাৎ মৃত্যু ঘটানোর অভিপ্রায় নিয়ে নরহত্যা করলে সেটা খুন নয়, সেক্ষেত্রে যাবজ্জীবন 10 বছর কারাদণ্ড বা অর্থদণ্ডে দণ্ডিত করা যাবে। কিন্তু অভিপ্রায় ছাড়া যদি 10 বছরের কারাদণ্ড বা অর্থদণ্ডে দণ্ডিত করা যাবে। 304 ধারা খুন বলে গণ্য নয়, এমন নরহত্যার শাস্তি মৃত্যুদণ্ড হবে না। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমরা দেখি, কোনো একটি আঘাতেই কোনো একটি আঘাতেই মারা যেতে পারে জ্যাট এমন একটি রোগে ভুগছে। এরূপ অবস্থায় একদিন জ্যাটকে আঘাত করে ফেলে ফলে জ্যাডের মৃত্যু ঘটে। যদিও এরূপ একটি মাত্র আঘাত স্বাভাবিক প্রক্রিয়া সুস্থ সবল দেহের অধিকারী একজন লোকে মেরে ফেলার মতো যথেষ্ট ছিল না, কিন্তু জ্যাডের এমন রোগের বিষয়ে অবগত থেকে আঘাত করে থাকলে সেই কি অপরাধ করেছে উক্ত রোগ বিষয়ে অবগত না থেকে আঘাত করলে কোনো অপরাধ করেছে, আইনের সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক আলোচনা করুন। কারণ দণ্ডবিধির 1860-এর 300 অনুযায়ী যখন শারীরিক আঘাত বা জখমের ফলে মৃত্যু ঘটতে পারে জেনেও সেরূপ কোনো জখম করা হয়, আহত ব্যক্তি মারা যায়, তখন তা খুন বলে গণ্য হবে। খুন করেছে বলে গণ্য হবে। আলোচ্য অংশে জ্যাট এমন রোগে ভুগছে, সে রোগের কারণে একটা আঘাত দেওয়ায় জ্যাট মারা যেতে পারে, যদি এ রোগ সম্পর্কে জেনেও জ্যাটকে আঘাত করে, তাহলে খুনের অপরাধ করেছে বলে গণ্য হবে। 302 ধারা অধীন খুনের জন্য শাস্তি পাবে। কিন্তু রোগের ব্যাপারে না জানলে সেটা কালপাবল বা নিন্দনীয় নরহত্যার শাস্তি হবে। দুটাই ব্যাখ্যা করে দিবেন। অবগত না থেকে আঘাত করলে তখন কি হবে? হ্যাঁ, যদি উনি অবগত না থেকে আঘাত করে, তাইলে সেটা কালপাবল হোমিসাইড হবে, এটা খুন হবে না। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে পরের প্রশ্ন আমরা দেখি। আহ এক্স ওয়াই কে প্রহার করে প্রহার করে যে উত্তেজনার ফলে ওয়াই প্রচন্ড ক্রোধে উত্তেজিত হয়ে পড়ে, জ্যাট একজন দর্শক হয়ে ওয়াই এর ক্রোধের সুবিধা গ্রহণ করায় তার সাহায্যে এক্স কে হত্যা করার অভিপ্রায়ে তার উদ্দেশ্যে ওয়াই এর হাতে একটা ছুরি দেয়। ছুরিটির সাহায্যে ওয়াই এক্স কে হত্যা করে। এক্ষেত্রে সংশ্লিষ্ট আইনের ওয়াই জেড এর অপরাধের দায় নিরূপণ করুন। এখানে দেখেন, জ্যাট খুনে সহায়তা করেছে বলে গণ্য হবে, এই কারণে খুনের জন্য দণ্ডিত হবে। অন্যদিকে খুন বলে গণ্য নয় এমন নিন্দনীয় নরহত্যার জন্য ওয়াই দণ্ডিত হতে পারে। 300 ধারার দ্বিতীয় অংশে উল্লেখিত প্রথম ব্যতিক্রমের সুবিধা ওয়াই দাবি করতে পারে, কারণ এক্স ওয়াই কে প্রহার করে উত্তেজনা দিয়েছে। উক্ত এখানে প্রচন্ড ক্রোধে সে হত্যা করেছে। কিন্তু 300 ধারা দ্বিতীয় অংশের প্রথম ব্যতিক্রমের সুবিধা জেড করতে পারবে না, কারণ যদি উত্তেজনাকে হত্যা বা অন্য বা ক্ষতির করার অজুহাত হিসেবে ব্যবহার করার জন্য স্বেচ্ছাকৃতভাবে করা হয়, সেক্ষেত্রে অভিযুক্ত ব্যতিক্রম সমূহ সুবিধা দাবি করতে পারে না। এখানে জেড খুন করেছে বলে গণ্য হবে। এর পরের কোশ্চেন আমরা একটু দেখি। বিয়ের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে বিয়ের তলফেটে লাথি দেয়, বি তাৎক্ষণিক মৃত্যু হয়। কোন অপরাধ করেছে কিনা, এটাই সর্বোচ্চ শাস্তি কি? এখানে
নিন্দনীয় নরহত্যা করেছে, কারণ 301 ব্যতিক্রমের অনুসারে গুরুতর আকস্মিক উত্তেজনায় ফলে ঘটলে তা নিন্দনীয় নরহত্যা হবে। তবে শর্ত হলো গুরুতর আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা ছিল কিনা সে বিষয়গুলো উত্তেজনা দিয়ে যে শুধুমাত্র তাকে হত্যা করা হয়। যেহেতু ভুলক্রমে দুর্ঘটনাবশত অন্য কোনো ব্যক্তির মৃত্যু ঘটলে এই বিষয়গুলো দেখতে হবে। যেহেতু খুন করার অভিপ্রায় এর ছিল না, সেহেতু কথা কাটাকাটি এক করছে, সেটা নিন্দনীয় নরহত্যা হবে। তবে তাদের শাস্তি হলো, কারণ অভিপ্রায় ছিল না সেই জন্য 10 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত হতে পারেন। এরপরে দেখেন, জেড নামক একজন ম্যাজিস্ট্রেটের সামনে সাক্ষী হিসেবে উপস্থিত হয়। জেড বলে যে সাক্ষ্যের একটি শব্দ সে বিশ্বাস করে না, স্বয়ং মিথ্যা সাক্ষ্য প্রদানকারী। উক্ত বক্তব্য হঠাৎ উত্তেজিত হয়ে জেডকে হত্যা করে। এটা কি ধরনের অপরাধ করেছে? এটাও মোটামুটি খুনের অপরাধ করেছে, দণ্ডবিধি 302 দ্বারা খুনের জন্য দণ্ডিত হবে। দ্বিতীয় বলেছে উল্লেখিত ব্যতিক্রম অনুযায়ী আকস্মিক উত্তেজনায় কোনো ব্যক্তিকে হত্যা করলে সেটা নিন্দনীয় নরতা না, খুন বলে। ব্যতিক্রম অনুযায়ী অর্থাৎ এখানে জেডকে জেড একজন জেড নামে একজন ম্যাজিস্ট্রেটের সামনে সাক্ষী হিসেবে উপস্থিত হয়। জেড বলে যে বিশ্বাস করে না, স্বয়ং মিথ্যা সাক্ষ্য প্রদানকারী। এখন এই ক্ষেত্রে ব্যতিক্রমের মধ্যে অনুযায়ী আকস্মিক উত্তেজনা কোনো ব্যক্তিকে হত্যা করলে সে নিন্দনীয় খুন গণ্য হয়। উত্তেজনার দ্বারা সে হত্যাটি করা হয়েছে আইনানুগ কর্মচারী, সরকারি কর্মচারী আইনগত ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে করা হয়, এটা একটু মাথায় রাখতে হবে। আইনগত সরকারি কর্মচারী বা আইনগত ক্ষমতা প্রয়োগের সময় সেটা করা হয়, এই জন্য এটা খুন হবে, নাইলে এটা কালপাবল হোমিসাইড হইতো। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। একটু জটিল করে দেওয়া হয়, একটু বুঝে শুনে উত্তর দিতে হবে। আত্মহত্যা করার অভিপ্রায়ে বিষ পান করলেও ভাগ্যক্রমে বেঁচে যায়। অপরাধ করেছে কি, তাইলে তার শাস্তি কি? এই যে বেঁচে যাওয়ার বিষয়টা হলো 309, সে আত্মহত্যার চেষ্টা করেছে, তার 1 বছরের শাস্তি হবে 309, হ্যাঁ, এরকম বেঁচে গেলে। আশা করছি মনে রাখার চেষ্টা করবেন। এরপরে চুরি করার উদ্দেশ্যে একটি হাঁসের প্রতি গুলি ছুড়লো, কিন্তু উক্ত গুলি, এটা হলো চুরি করা হাঁসের প্রতি গুলি ছুড়লো, কিন্তু উক্ত গুলি ঝোপের আড়ালে মৃত্যু ঘটলো। এখানে কি, এখানে নিন্দনীয়, এখানে বলতেছে অবৈধ কার্য করছিল, তথাপি নিন্দনীয় নরহত্যার জন্য দায়ী হবে না, যেহেতু খকে হত্যা করার কোনো উদ্দেশ্য ছিল না, ঝোপের আড়ালে ছিল, সে জানতো না। বা এখানে এখানে কোনো খুন বা নিন্দনীয় নরহত্যা করেনি, কারণ নিন্দনীয় নরহত্যা হতে হলে অভিপ্রায় থাকতে হবে, এই জখমে থাক বা এমনটা করতে হবে, কিন্তু এমন হত্যার কোনো অভিপ্রায় নেই বা ঝোপের আড়ালে ছিল, সেটাও জানতো না। 299। আমরা এটা আরেকটু দেখি। চুরি করার উদ্দেশ্যে একটা হাঁসের প্রতি গুলি ছুড়ে, উক্ত ঘটনাটি কোনো অপরাধ করছে কিনা, কোনো অপরাধ করেনি, কারণ 299 ধারা আলোচ্য ঘটনা অনুযায়ী চুরি করার উদ্দেশ্যে হাঁসের প্রতি গুলি ছুড়ে। এখানে যদিও বেআইনি কাজ করছিল, তারপরে সে দণ্ডনীয় নরহত্যার অপরাধে দোষী সাব্যস্ত হবে না, কারণ খকে হত্যা করার তার কোনো অভিপ্রায় ছিল না। এর মৃত্যু ঘটানোর অভিপ্রায় নিয়ে গুলি ছুড়েনি, যেহেতু জোপের আড়ালে ছিল, তাকে দেখেনি, এমনকি নিজেও জানতো না যে ওই স্থানে ছিল। এছাড়া এর উদ্দেশ্য ছিল হাঁস চুরি করা, খকে হত্যা করা নয়। এক্ষেত্রে কোনো অপরাধ করেনি। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, একটু মাথায় রাখার চেষ্টা করবেন, হাইলাইটার দিয়ে দেখানোর চেষ্টা করবেন। এরপরে দেখেন, সেম, যে এক্স ঝোপের আড়ালে যেটা আছে বলে জানেন, এখানে সে জানে, কিন্তু ওয়াই তা জানেন না। এখন এক্স জেড এর মৃত্যু ঘটানোর অভিপ্রায়ে বলে, অভিপ্রায়ে অথবা এর ফলে জেড এর মৃত্যু ঘটানোর সম্ভাবনা আছে জেনে ওয়াই উক্ত ঝোপের প্রতি গুলি ছোড়ার জন্য তাকে বলে, ওয়াই এর গুলি ছুড়ে জেড এর মৃত্যু হয়। এখানে সে নিন্দনীয় হত্যা করেছে মর্মে গণ্য হতে পারে, যেহেতু জেড কে হত্যা করার কোনো উদ্দেশ্য ওয়াই এর ছিল না, কিন্তু ওয়াই জানতো না যে ঝোপের আড়ালে জেড ছিল, সেহেতু সে গুলি করেছে কোনো প্রকার নলেজ ছাড়া। ওয়াই কোনো অপরাধ করেনি। অন্যদিকে জেড কে হত্যা করতে বা এক্স ওয়াই কে প্ররোচনা দিয়েছে, কারণ এখানে এক্স খুন বলে গণ্য, নিন্দনীয় নরহত্যা তথা খুনের প্ররোচনার জন্য দায়ী হবে, কারণ 302 দ্বারা খুনের জন্য দণ্ডিত হতে পারে। ঝোপের আড়ালে, তাহলে আমরা আর একটু দেখি যে এটা আসলে 299 দ্বারা আলোচ্য অংশে জ্যাটকে হত্যা করার কোনো উদ্দেশ্য ওয়াই এর ছিল না। ওয়াই নিজে জানতো না যে ঝোপের আড়ালে জ্যাট আছে, সুতরাং সে কোনো প্রকার অভিপ্রায় বা জ্ঞান নলেজ ছাড়াই ঝোপে গুলি করছে, তাই ওয়াই কোনো অপরাধ করেনি। অন্যদিকে এক্স জানতো যে ঝোপের আড়ালে, তার সত্ত্বেও ওকে প্ররোচনা দিয়েছে, ওয়াই ঝোপে গুলি ছুড়ে। এই থেকে স্পষ্ট হয় যে এক্স হত্যার উদ্দেশ্যে ওয়াই কে গুলি ছোড়ার প্ররোচনা দেয়। এখানে এক্স অপরাধমূলক নরহত্যার
অপরাধ করেছে। কনফিউশন, কেউ বলে অপরাধমূলক নরহত্যা, আর কেউ বলতেছে খুনের দণ্ডে দণ্ডিত হবে, কোনটা নিব? এরপরে আমরা 2020 সালে একটা বার কাউন্সিল পরীক্ষা আসছিল যে এক্স এর দায় নিরূপণ করুন। কি বলতেছে, এক্স ওয়াই এর একটা পাখি হত্যা বা চুরি করার জন্য পাখিটির উদ্দেশ্যে গুলি ছুড়লে ঝোপের আড়ালে থাকা ওয়াই পায়ে লাগে, মারাত্মক অবস্থায় 1 ঘন্টা রক্তক্ষরণের পরে মারা যায়। এক্স জানতো না যে ওয়াই ঝোপের আড়ালে আছে, যথাযথ নিরূপণ চিকিৎসা মৃত্যু নিবারণ করা যেত মর্মে মন্তব্য করেন। এক্স এর দায় নিরূপণ করুন। এখানে আসলে যে বিষয়টা, সেটা হলো যেহেতু ওয়াই কে হত্যার অভিপ্রায়ের এক্স কোনো ছিল না, যেহেতু এক্স জানতো না যে ওয়াই ঝোপের আড়ালে আছে, সেহেতু এক্স শুধুমাত্র বেআইনি কার্য করেছে। এখানে 299 ধারা অনুসারে নিন্দনীয় নরহত্যা মর্মে গণ্য হবে না। যথাযথ সুনিপুণ চিকিৎসা ওয়াই এর মৃত্যু নিবারণ করা যেত। ডাক্তার মহানন্দ প্রতিবেদন মূল বক্তব্য বিবেচ্য বিষয় না। নিন্দনীয় নরহত্যার জন্য কোনো ব্যক্তি দায়ী করার অভিপ্রায় বা জঘন্য অভিপ্রায় থাকতে হবে। সে জানতো না যে এমন কার্যের ফল মৃত্যুবরণ করতে পারে। সকল অপরাধের অনুপস্থিতিতে এক্স কে দায়ী করা যায় না। এ হলো এ হলো পাখি চুরির কথাটা, অপরাধ করেনি, রাইট। আমরা দুইটা বইয়ে দেখছি যে এখানে কোনো অপরাধ করেনি। এরপরে আমরা চলে যাই, এক্স ওয়াই এক্স কে ধারালো চাপাতি দিয়ে আক্রমণ করে এক্স নিজেকে বাঁচানোর জন্য তার রিভলভার থেকে ওয়াই এর প্রতি গুলি ছুড়েন, যা ওয়াই এর গায়ে লাগে। পরবর্তীতে এক্স আরো একটি গুলি ছুড়েন। এখানে তার ইয়াটা কি? আসলে এখানে এক্স আত্মরক্ষার অধিকার ছিল প্রথম গুলি ছোড়া পর্যন্ত, দ্বিতীয় গুলি ছোড়াটা ওনার ঠিক হয়নি। আর এই জন্য এখানে উনি কি করেছে, নিন্দনীয় নরহত্যার জন্য এক্স দায়ী হবে। এখানে দেখেন, এটা কখন আসছে, 2021, বার কাউন্সিল 2021। ওয়াই এস কে ধারালো চাপাতি দিয়ে আক্রমণ করে। 2021 সালে বলতে হবে। এখানে এক্স আত্মরক্ষার অধিকার ছিল প্রথম গুলি ছোড়া। এখানে এক্স আত্মরক্ষার অধিকার হচ্ছে দ্বিতীয় গুলি ছোড়া প্রয়োজনের তুলনায় অনেক বেশি আঘাত করে ফেলেছে। ওয়াই কে ওয়াই কে হত্যা করেছে, কারণ এই কারণে এক্স আত্মহত্যার অধিকার সংক্রান্ত কোনো সুবিধা পাবে না। এখানে চাপাতি আক্রমণ থেকে নিজের রক্ষার্থে প্রথম গুলি ছুটতে পারেন, কিন্তু পরবর্তী যে উনি গুলিটা চুরি করেছেন, উনি উনি 99 দ্বারা বেশি করে ফেলেছেন। অতএব সে নিন্দনীয় নরহত্যা, সে কি করবে, নিন্দনীয় নরহত্যার মর্মে গণ্য হবে। পরের প্রশ্ন দেখি, এক্স মৃত্যু হবে যে নিয়ম ওয়াই এর প্রতি, ওয়াই এর মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে গুলি ছুড়েন, কিন্তু ওই গুলি জেডের মৃত্যু হয়। এক্স এক্ষেত্রে প্যানেল কোডের কোন ধারার অধীনে অপরাধ করেছেন? খুনের অপরাধ করেছেন এক্স। আলোচ্য অংশে বিজ্ঞান কোড 301 ধারায় মূল কথা হলো, যে ব্যক্তিকে হত্যার অভিপ্রায় আক্রমণকারীকে ছিল হত্যা হতে পারে মর্মে আক্রমণকারী জানতো, সে হত্যা না হলে অন্য ব্যক্তি হত্যা হলে তার হত্যার অভিপ্রায় ছিল, এই ক্ষেত্রে সে হত্যা করেছে বলে গণ্য হবে। 301 301 ধারা অপরাধের সংগ্রহ করেছে। 301 ধারা মৃত্যু ঘটানোর উদ্দেশ্য ছিল, সেই ব্যক্তি মৃত্যু ঘটিয়েছে নরহত্যা, অর্থাৎ এক্ষেত্রে নরহত্যা সংঘটিত হলে অপরাধী যে মৃত্যু জানতো, সে মৃত্যু সংঘটন করলে তার অপরাধটি যেরূপ হতো সেক্ষেত্রে সেরূপ হবে। অর্থাৎ মৃত্যু হবে জেনে মৃত্যু ঘটনা বিবেচনা, কিন্তু
গুলিতে জেডের মৃত্যু হয়, এক্ষেত্রে এক্স গুলিতে ওয়াই মারা যায়। জেড মারা যাওয়াতে একই সাজা অর্থাৎ খুনের দণ্ডে দণ্ডিত হবে, রাইট? এখানে খুনের দণ্ডে দণ্ডিত হবে। রিফারেল কোড এর আহ, প্রাসঙ্গিক বিধান উল্লেখে একজন একজন ব্যক্তি তার নিজের সম্পত্তি চুরির দায়ে দোষী সাব্যস্ত হতে পারে কি আত্মহত্যা করতে গেলে, বেঁচে গেলে? তো কি হবে এই বিষয়গুলো? অবশ্যই নিজের জিনিসও চুরি করা করতে পারা যায়। এটা আপনারা জানেন যে একটা মোবাইল ঠিক করতে গিয়ে যদি ওই ওনার অনুমতি ছাড়া যদি মোবাইলটা নিয়ে আসে, নিজের সম্পদ হইলেও সেটা চুরি হিসেবে গণ্য হবে। এবং আত্মহত্যা করতে বেঁচে গেলে তখন 1 বছরের শাস্তির বিধান আছে 309। এই বিষয়গুলো একটু দেখবেন। আশা করছি আমরা এতটুকু। এর পরের ক্লাস পরবর্তীতে আমরা আর বাকিটুকু পড়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ আমরা একটু বিরতি থাকবে এবং সেটা হচ্ছে হলো আঘাত এবং গুরুতর আঘাত নিয়ে। অর্থাৎ আঘাতের বিষয়টা ধারা 319 থেকে 338 পর্যন্ত আলোচনা করা আছে। আমরা একটু সেই বিষয়গুলো একটু দেখার চেষ্টা করি। আঘাত কি জিনিস আমরা একটু দেখি। দণ্ডবিধি 319 ধারা আঘাত বা জখমের সংজ্ঞা দেওয়া হয়েছে। 319 ধারা অনুসারে যে ব্যক্তি কোনো ব্যক্তির দৈহিক যন্ত্রণা, পীড়া, বৈকল্য ঘটায় সে ব্যক্তি আঘাত দান করে বলে বিবেচিত হবে। সুতরাং 319 ধারা অনুসারে আঘাত হওয়ার জন্য কি লাগবে? এই তিনটা বিষয় লাগবে: দৈনিক যন্ত্রণা দেওয়া লাগবে, পীড়া বা বেধি সৃষ্টি করবে, বৈকল্য সৃষ্টি করবে, সেগুলো আঘাত বলে গণ্য হবে। এরপরে যদি একটু ধারাভিত্তিক দেখি, 320-এ কি বলতেছে? গুরুতর বা মারাত্মক আঘাত। তাইলে আমরা 320-এ 8 ধরনের আহ গুরুতর বা মারাত্মক জখমের উল্লেখ করা হয়েছে। এখানে দেখেন, আমরা যদি নিজের ফেসের কথা চিন্তা করি, মুখের কথা, যদি মুখের আশেপাশে আমরা যে বিষয়গুলো দেখেন, চোখ আছে আপনার, প্রথমে হলো কি স্থায়ীভাবে দু চোখের দৃষ্টি নষ্ট করা, চোখ নষ্ট করা যদি আমরা দেখি। এরপরে হলো আমরা শ্রবণ, কান আছে আমাদের পাশে, যদি আমাদের শ্রবণ শক্তি রহিতকরণ এটা হইতে পারে। এরপরে হচ্ছে হলো আমরা দেখি চোখ কান গেল। এরপরে হলো দন্ত আছে অর্থাৎ দাঁত, দাঁত ভাঙ্গা। দাঁত যদি নষ্ট করি, আমরা যদি ফেস অর্থাৎ কোনো মুখমণ্ডল যদি দেখি, এখানে আমরা 4টা বিষয় চলে আসে। কি চলে আসে? আমাদের চোখ, কান, দাঁত এবং মুখ, এই যে স্থায়ীভাবে বিকৃত করা, এই 4টা জিনিস চলে আসে। এরপরে কিছু গ্রন্থি। গ্রন্থিগুলো কি? যে কোনো অঙ্গ বা গ্রন্থির অনিষ্ট সাধন করলে বা স্থায়ীভাবে অনিষ্ট সাধন করতে, যে কোনো অঙ্গ বা গ্রন্থির, এটা দুইটা ভাবে হইতে পারে। এটা একটা হলো ক্ষতি সাধন আর একটা হলো স্থায়ীভাবে কি ক্ষতি সাধন। অঙ্গ বা গ্রন্থির যে কোনো অঙ্গ হইতে পারে, কোনো গ্রন্থি হইতে পারে। এই গেল 6টা। এরপরে হলো আপনাকে পুরুষত্বহীন করে কতদিন রাখলো? 20 দিন পর্যন্ত শারীরিক বেদনা দেয়। তাইলে হয়ে গেল 8টা। 8টা বিষয়। তাইলে আবার আমি বলতেছি, কেমনে মনে রাখবেন আপনারা? 8টা বিষয় মনে রাখার জন্য প্রথমে যদি আমরা দেখি, চোখ, কান, হ্যাঁ, দাঁত এবং মুখ, এগুলাকে আমরা কি করছি? প্রতিসাধন করছি বা বিকৃতি করছি। এরপরে হচ্ছে হলো আমরা চলে যাব গ্রন্থিতে, চলে যাব যে কোনো অঙ্গ বা গ্রন্থি অনিষ্ট সাধন এবং যে কোনো অঙ্গ বা গ্রন্থি স্থায়ীভাবে ক্ষতি সাধন। গেল 6টা। এর পরবর্তীতে হচ্ছে আমাদের পুরুষত্বহীনকরণ করে কতদিন পর্যন্ত? এই গেল 7, পুরুষত্বহীন, এবং 20 দিন যাবৎ শারীরিক বেদনা বা হসপিটালে রাখা লাগছে। ওই বিষয়টাই হচ্ছে হলো আপনার হলো 20 নাম্বার। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। 8টা বিষয় আপনাদের মনে থাকবে, পরীক্ষা আসলে 8টা বিষয় লিখতে পারবেন। এরপরে হচ্ছে আমরা দেখেন, পরবর্তীতে যদি আমরা ধারাগুলো যদি আরেকটু বুঝে করার চেষ্টা করি, উত্তরগুলো আমাদের এমনিতেই হয়ে যাবে। আমরা 19 গেল, 20 গেল। এরপরে আমাদের কি বলতেছে? 321 কি বলতেছে? 321 বলতেছে যে দণ্ডবিধি 321 ধারা অনুযায়ী আঘাত দান করা বা স্বেচ্ছাকৃত হয় বা জেনে করা হয়, তাহলে সেটা স্বেচ্ছাকৃতভাবে আঘাত দান বলে বিবেচিত হবে। তাহলে 323 স্বেচ্ছাকৃতভাবে আঘাতের সংজ্ঞা দেওয়া হয়েছে। আর এই যে
321-এ স্বেচ্ছাকৃতভাবে আঘাত। আর 322-এ কি বলতেছে? 322-এ বলতেছে যে 319-এ আমরা আঘাতের বিষয়টা জেনেছি। 320-এ আমরা গুরুতর আঘাত জেনেছি যে 8টা বিষয়, 8টা ক্ষেত্রে গুরুতর আঘাত হয়। 321-এ স্বেচ্ছাকৃতভাবে আঘাত দান করার বিষয়ে বলা আছে। আর 322-এ কি বলা আছে? এই যে ইচ্ছাকৃতভাবে স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাতের কথা বলা আছে, এটাও সংজ্ঞা। হ্যাঁ, এরপরে হচ্ছে হলো আমরা চলে যাই 323। 323-এ স্বেচ্ছাকৃতভাবে আঘাত করার সাজা, যেটা 321-এ যেটা পেয়েছেন সেটা 323-এ গিয়ে শাস্তি। শাস্তি হলো কয় বছর? এখানে 1 বছর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ড, বা 1,000 টাকা পর্যন্ত হইতে পারে। এই বিষয়টাই বলা আছে 323-এ। 1 বছর পর্যন্ত যে কোনো মেয়াদে সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড, বা অথবা 1,000 টাকা পরিমাণ অর্থদণ্ড, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে হবে। এটা হলো 323। এরপরে আমরা চলে যাই 324-এ। যেটা 324-এ কি বলা আছে? 324-এ বলতেছে যে আবার স্বেচ্ছাকৃতভাবে মারাত্মক অস্ত্র কর্তৃক বিপজ্জনক উপায়ে আঘাত। তাহলে 323 এবং 24 আমরা দেখবেন, একটা হচ্ছে হলো স্বেচ্ছাকৃতভাবে আঘাত, আর একটা হলো স্বেচ্ছাকৃতভাবে মারাত্মক অস্ত্র নিয়ে, যেটাকে আমরা ব্লান্ট উইপেন বলতে পারি। আহ, এই যে একটাতে হলো আঘাত, এরপরে হলো এখানে মারাত্মক অস্ত্র নিয়ে আঘাত। তাহলে এই ক্ষেত্রে শাস্তির পরিমাণ কি দাঁড়াবে? 24-এ গিয়ে শাস্তির পরিমাণ দাঁড়াবে হলো 3 বছর। তাহলে 23 এবং 24 একসাথে পড়বেন। 23 এবং 24। 23-এ বলা আছে এই যে স্বেচ্ছায় আঘাত দানের শাস্তি হলো 1 বছর, 1,000 টাকা। আর 324-এ আপনার হচ্ছে হলো আঘাত দানের শাস্তি হলো এখানে মারাত্মক অস্ত্র সহ 3 বছর। এরপরে পড়বেন হচ্ছে হলো 325, 26 একসাথে পড়বেন। 325-এ বলতেছে যে হলো স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত, এটার শাস্তি হচ্ছে হলো 307 বছর দেওয়া আছে। আর 326-এ বলতেছে হলো স্বেচ্ছাকৃতভাবে মারাত্মক অস্ত্র দিয়ে গুরুতর আঘাত, এখানে মারাত্মক অস্ত্রটা চলে আসবে। তাইলে সেক্ষেত্রে হয়ে যাবে আপনার যাবজ্জীবন কারাদণ্ড, বা 10 বছর পর্যন্ত কারাদণ্ড হয়ে যেতে পারে। তাহলে 323, 24 একসাথে পড়বেন, এবং 325, 26 একসাথে মনে রাখবেন। 325-এ হলো গুরুতর ঢুকে গেছি। গুরুতর আঘাত দানের শাস্তি হলো 7 বছর, আর সেখানে যদি অস্ত্র ইউজ করা হয় সেই ক্ষেত্রে হয়ে যাবে হলো যাবজ্জীবন 10 বছর। এরপরে 326 কত একটা জানেন, যেখানে মৃত্যুদণ্ডের বিধান আছে। আপনার হলো দুটি চোখ স্বেচ্ছাকৃতভাবে উপড়াই বা বা এসিড পদার্থ দ্বারা যদি কোনো দৃষ্টি নষ্ট করা হয়, সেটা তো আছেই। এরপরে আমরা চলে যাই হলো মলম পার্টিতে চলে যাই। 328-এ হলো যে বলা আছে যে আহ, যে ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে আহত করার উদ্দেশ্যে বা অপরাধ সংঘটন করার উদ্দেশ্যে কোনো কোনো অর্থনৈতিক সুবিধা গ্রহণের উদ্দেশ্যে তার উপর বিষ বা বুদ্ধিনাশক অথবা নেশাকর বা অস্বাস্থ্যকর ওষুধ প্রয়োগ করে, এক্ষেত্রে 10 বছর পর্যন্ত যে কোনো বর্ণনায় কারাদণ্ড বা অর্থদণ্ড। এখানে অজ্ঞান পার্টি দিয়ে আপনারা মনে রাখতে পারেন 328-এ। এরপরে আপনারা মিলেই পড়বেন হলো 330, 31। 330, 31-এ বলতেছে যে বলপূর্বক অপরাধমূলক স্বীকারোক্তি আদায় করা। কে আদায় করবে? সেটা হলো হয়তো কোনো পুলিশ অফিসার আদায় করবে, বা যে কেউ আদায় করতে পারে। কোনো ব্যক্তিকে আঘাত করলে সে 7 বছর হইতে পারে। এখানে অনেক পুলিশ অফিসার কি করে, অপরাধীকে কোনো অপরাধ স্বীকার করার জন্য আঘাত করা হয়, এখানে 7 বছর। আর 31-এ বলতেছে সেটা সেটা প্রথম 30টা হচ্ছে হলো আপনার হলো নর্মাল স্বেচ্ছাকৃত ভাবে, এরপর একটা 31-এ হলো গুরুতর আঘাত করতেছে, এখানে আরো বেশি স্বেচ্ছাকৃত ভাবে গুরুতর আঘাত করতেছে, এখানে শাস্তি বেড়ে যাবে, তখন 10 বছর হয়ে যাবে। তাহলে 30, 31 একসাথে পড়বেন। এরপর হচ্ছে হলো এই যে পুলিশ, ধরেন পুলিশ আপনাকে মারছে স্বীকারোক্তি আদায়ের জন্য, এবার আপনি পুলিশকে যদি মারেন 332 এবং 33-এ শাস্তি হবে। 332-এ বলতেছে যে হলো সরকারি কর্মচারীকে তার কর্তব্য পালন স্বেচ্ছাকৃতভাবে আঘাত দান করা। আর 333-এ বলতেছে গুরুতর আঘাত দান করা। এখানে হলো 332-এ 3 বছর, আর 333-এ হলো 10 বছর। তাইলে মোটামুটি এই দুইটা একসাথে পড়লেন। এরপরে হলো আর দুইটা একসাথে পড়বেন, সেটা হলো 334, 35 একসাথে পড়বেন। কেউ যদি উত্তেজনাতে বশত স্বেচ্ছাকৃত ভাবে আঘাত দান করে 334, সেক্ষেত্রে হচ্ছে হলো আপনার 1 মাস 500 টাকা। আর স্বেচ্ছাকৃত ভাবে গুরুতর আঘাত প্রদান করলে কারো প্ররোচনায়, সেক্ষেত্রে হলো
4 বছর 2,000 টাকা। তাহলে দেখেন, আপনারা যদি বিষয়গুলো মিলিয়ে পড়তে পারেন, বিষয়গুলো মনে থাকবে, এরপরে প্রশ্নতে যাবেন। তাইলে আপনারা 19 এবং 20-এ, 19-এ দেখলেন আঘাত কাকে বলে, 20-এ দেখলেন 8 ধরনের যে আহ, আহ, বিষয়গুলো আসলে আঘাত হয়, 8টা আঘাত মারাত্মক আঘাত বা গুরুতর আঘাত হিসেবে গণ্য হয়। এরপরে হলো আপনারা 21-22-এ সংজ্ঞা দেখলেন। এরপরে হলো 23-24-এ দেখলেন। 23-এ দেখলেন যে স্বেচ্ছাকৃতভাবে আঘাতদানের শাস্তি 1 বছর 1,000 টাকা। আর 24-এ দেখলেন সেখানে যদি মারাত্মক অস্ত্র নিয়ে আসে তখন হয়ে যাবে 3 বছর। তাইলে 1 বছর হয়ে যাবে 3 বছর। 24-এ 24 না হয় এখানে 3 হয়ে যাবে, 3 বছর হয়ে যাবে। এটা মনে রাখলেন, 23-24 একসাথে মনে রাখলেন। এরপরে হলো 25-26 একসাথে মনে রাখবেন। 25-26-এর মাধ্যমেও স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত, আবার স্বেচ্ছাকৃতভাবে মারাত্মক অস্ত্র দিয়ে যে আঘাতের বিষয়টা ওখানে, এমনিতে হলো 25-এ হলো 7 বছর। যখন আপনি স্বেচ্ছাকৃতভাবে মারাত্মক অস্ত্র দিয়ে কোনো কিছু করবেন তখন সেটা যাবজ্জীবন 10 বছর হয়ে যাবে। এটা হলো আপনার 26-এ। আবার 26-এর কটাতে আপনার হলো এসিড দিয়ে 2 চোখ উপড়ে ফেলা বা যে বিষয়গুলো আছে এখানে মৃত্যুদণ্ড দেওয়া যাবে। এরপরে 328-টা আলাদাভাবে মনে রাখবেন। এখানে মলম পার্টি, কেউ যদি অজ্ঞান পার্টি জনিত যে অপরাধগুলো হয় এই ক্ষেত্রে অপরাধ আছে 10 বছর। এরপরে আপনারা 30-31 মনে রাখবেন। পুলিশ যদি কোনো স্বীকারোক্তি আদায়ের জন্য স্বেচ্ছাকৃতভাবে আঘাত করে সেক্ষেত্রে শাস্তি হবে হচ্ছে হলো 7 বছর। আর 331-এ হলো যে গুরুতর আঘাত করে সেক্ষেত্রে হয়ে যাবে আপনার 10 বছর। এরপরে হলো 332-33 একসাথে মনে রাখবেন। 32-এ হচ্ছে হলো কোনো সরকারি কর্মচারীকে কেউ যদি স্বেচ্ছাকৃতভাবে আঘাত করে তাহলে 3 বছর, আর কেউ যদি গুরুতর আঘাত করে তখন সেটা হয়ে যাবে 10 বছর। এরপরে হলো 334-35 একসাথে মনে রাখবেন। 34-এ বলতেছে যে কেউ যদি উত্তেজনা বশত স্বেচ্ছাকৃতভাবে আঘাত প্রদান করে সেক্ষেত্রে হলো মাত্র 1 মাস 500 টাকা। আর উত্তেজনা বশত স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করে 4 বছর 2,000 টাকা। আশা করছি বিষয়টা খুব ভালোভাবে আপনারা আঘাতের বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা এবার একটু প্রশ্নে চলে যাই। 325-26-এর মধ্যে পার্থক্য, এগুলো এখন আপনারা সুন্দরভাবে পার্থক্যগুলো লিখতে পারবেন। দেখেন, 326 দ্বারা স্বেচ্ছাকৃতভাবে, স্বেচ্ছাকৃতভাবে মারাত্মক অস্ত্র দিয়ে হুম বা অন্য কোনো মাধ্যমে সাহায্যে গুরুতর আঘাত দান করা শাস্তিযোগ্য অপরাধ। এই ক্ষেত্রে অভিযুক্ত যাবজ্জীবন কারাদণ্ড, যে কোনো বর্ণনায় কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত আহ, বা অর্থদণ্ড দণ্ডিত হইতে পারে। আর 326-এর পথে জানেন যে স্বেচ্ছাকৃতভাবে 2টি চোখ উপড়িয়ে বা এসিড জাতীয় পদার্থ দ্বারা চোখ দুটির দৃষ্টি নষ্ট করা, এসিড জাতীয় পদার্থ দ্বারা মুখ মাথা উভয় চোখে স্বেচ্ছাকৃতভাবে গুরুতর জখম করলে সেক্ষেত্রে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন এটা দেওয়া যাবে। তাইলে আশা করছি বিষয়গুলো বুঝতে পারতেছেন। তো 326 দ্বারা যে কোনো অঙ্গের গুরুতর জখম বলে প্রযোজ্য হবে, আর 326 করতে যে কোনো অঙ্গ মারাত্মক জখম হবে। এগুলো বিভিন্নভাবে পার্থক্য আপনারা করতে পারবেন। এরপরে দেখেন, এনে বলতেছে যে খ এর চেহারা চিরতরে বিকৃত করার অভিপ্রায়ে, অভিপ্রায়ে আহ, তা হতে পারে জেনে ক নিজে খকে ঘুষি মারে, এতে মুখমণ্ডল চিরতরে বিকৃত হয় না। এরপরে খ 20 দিন তীব্র দৈহিক যন্ত্রণায় ভুগছে। এখানে সে কি ধরনের জখম করেছে, ওই যে আমরা 20 দিনের কথা বললাম, সে 20 দিন কোথায় ছিল, 20 দিনের কারণে এটা গুরুতর আঘাত হিসেবে গণ্য হয়ে যাবে। দেখেন, 320 ধারা অনুসারে ক গুরুতর জখম করেছে, কারণ দণ্ডবিধির 320 ধারা উল্লেখ করা হয়েছে যে কোনো ব্যক্তি গুরুতর জখম করেছে বলে গণ্য হবে যদি এমন আঘাত যার জীবনকে আপনার খুব বেশি আহ, বিপদগ্রস্ত করে বা 20 দিন পর্যন্ত শারীরিক বেদনা দেয়। এই হলো বিষয়, আশা করি বুঝতে পেরেছি। এরপরে আমরা 90 নং প্রশ্নটা চলে যাই যে এ বি কে বিবাহের প্রস্তাব দেয়, কিন্তু বি উক্ত প্রস্তাব প্রত্যাখ্যান করে। তারপরে 11/2/2022 তারিখে বি ঘুমিয়ে থাকা অবস্থায় এ বি কে এসিড নিক্ষেপ করে। বি ঠোঁট গলা, আমরা বুঝে গেছি যে এ কোন ধারায় অপরাধ করেছে। আমরা দেখছি এসিড জাতীয় 326-এর ক জায়গাটা ওনারা কি করছে, এসিড মেরেছে। তো ঠোঁট গলা এবং বুক জলসে যায়, এখানে কি ধরনের অপরাধ বা সর্বোচ্চ শাস্তি কি হবে? দেখেন, 326 দ্বারা এখানে 2 চোখ উপড়িয়ে ফেলা বা এসিড জাতীয় অপরাধ গুরুতর জখম করা, এই ধারা মুখমণ্ডল গুরুতর জখম করা হয় এক্ষেত্রে অর্থদণ্ড সহ মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হবে, কারণ সে এসিড দিয়েছে, এসিড মেরেছে। এই হলো বিষয়। যদিও এখানে কি করেছে, তার কি কি হয়েছে, ঠোঁট গলা বুক ঝলসে গেছে, তারপরও সে
এখানে শাস্তি পাবে এগুলাই। এরপরে আমরা দেখি পরের প্রশ্ন, দেখি আমরা রংফুল রেস্ট্রেইন, রংফুল কনফাইনমেন্ট দেখি, অবৈধ বাধা, অবৈধ অবরোধ। আমি আপনাদেরকে একটা ছোট্ট টিপস দিতে চাই। আসলে দেখেন, বিশেষ করে 16 এবং 17 অধ্যায় আমি আগে থেকেই বলেছি খুবই গুরুত্বপূর্ণ। 16 অধ্যায়তে মনে রাখার জন্য আমাদের একটা টিপস আছে। আমরা বলেছি ডিএমএইচ আর একে, অর্থাৎ ডিডিএ ডেথ সংক্রান্ত অর্থাৎ মৃত্যু সংক্রান্ত যে অপরাধগুলো আছে সেগুলো আপনার 299 টু 211 পর্যন্ত আছে। এরপরে হলো আমরা এম দিয়ে মিসক্যারেজ বলেছি, অর্থাৎ গর্ভপাতকরণ বিষয়গুলো 12 থেকে 18 পর্যন্ত আছে। আমরা এইচ দিয়ে এইচ দিয়ে আমরা হার্ট আঘাত বুঝেছি, 19 থেকে 38 পর্যন্ত আছে। এরপরে হলো 39 থেকে আর দিয়ে আমরা রংফুল রেস্ট্রেইন, রংফুল কনফাইনমেন্ট আমরা বুঝবো। আর দিয়ে হলো এই যে 39 টু আপনার হলো 48 পর্যন্ত, এখানেও 10টা ধারা আছে। এরপরে হলো আ- আর এ দিয়ে আমরা অ্যাসল্ট বা বিভিন্ন আহ, আক্রমণ এই বিষয়গুলো দেখবো। ওখানেও 339 টু আপনার হলো 48 পর্যন্ত, 49 টু 58 পর্যন্ত এই বিষয়গুলো আছে। এরপরে হলো ক্যাদি আমরা কিডন্যাপিং এর বিষয়গুলো দেখবো। এটা হচ্ছে হলো 74 পর্যন্ত, 59 থেকে একদম 74 পর্যন্ত। এই যে ডিএমএইচ আর একে দিয়ে যে আপনার বর্ডার লাইন গুলো যদি এভাবে মনে রাখতে পারেন, তাহলে আপনাদের বর্ডার লাইন গুলো চিনে গেলে আপনারা প্রশ্নের আনসার করতে খুব সহজ হয়। এরপর ধরে ধরে টপিক ওয়াইজ বিষয়গুলো, আঘাতের থেকে কেমনে তীব্র আঘাত হচ্ছে, কোন জায়গাগুলো কি আছে, এগুলো ধরে ধরে পড়লে আপনারা বুঝতে পারবেন। দেখেন এখানে অবৈধ বাধা, রংপুর রেস্টুরেন্ট এর মধ্যে কি বলতেছে, 339 অবৈধ বাধার সংজ্ঞা দেওয়া হয়েছে। তাইলে অবৈধ বাধা কি জিনিস, যে কোনো ব্যক্তি তার যেদিকে গমনের অধিকার রয়েছে সেদিকে গমনে ইচ্ছাকৃতভাবে বাধা দেওয়া, সেটাই হচ্ছে অবৈধ বাধা। আশা করছি এগুলো জানেন যে আহ, তার উক্ত ব্যক্তির অধিকার থাকতে হবে ওইদিকে যাওয়ার জন্য, বা স্বেচ্ছাকৃতভাবে বাধা দান থাকতে হবে, এবং এমন বাধা হবে যেন উক্ত ব্যক্তির যেদিকে গমনের অধিকার আছে সেদিকে অগ্রসর হতে। এই হলো মোটামুটি। আর অবৈধ অবরোধ বলতে তাকে কোথাও আটক করে রাখা হবে, বদ্ধ করে রাখা হবে, সেই বিষয়টাই এখানে আছে, 340 সংজ্ঞা দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে হলো এখানে বেআইনিভাবে 340-এর মধ্যে বাধাও থাকবে, এবং নির্দিষ্ট সীমার বাইরে তাকে যেতে দেওয়া হবে না, বদ্ধ করে রেখে দিয়েছে। আপনারা যদি প্রশ্নের ধারাগুলো বুঝেন, আনসার করতে পারবেন এনি হাও, কোনো সমস্যা হওয়ার কথা না। দেখেন একজন ব্যক্তি কোনো ব্যক্তিকে অবৈধ বাধা দিলে তার সর্বোচ্চ শাস্তি কি, 41-এর শাস্তির কথা বলা আছে মাত্র 1 মাস 500 টাকা, 1 মাস 500 টাকা। এরকম একটা শাস্তি আমরা একটু আগেও দেখছিলাম। 334-এ আমরা দেখছিলাম 1 মাস 500 টাকা, 334-এও আমরা দেখছিলাম যে কেউ যদি কি করে, উত্তেজনাতা বশত যদি স্বেচ্ছাকৃতভাবে আঘাত দান করে, 334-এ 1 মাস 500 টাকা সেম শাস্তি। এই কথাটা 341-এ বলা আছে। রিলেট করে পড়বেন কোন জায়গাতে কি মিল আছে, তাহলে মনে থাকবে। এতগুলো শাস্তি মনে রাখাটা কঠিন। তাহলে 10 দিনের অধিক সময়ের জন্য আটক করলে সর্বোচ্চ শাস্তি কি, তাহলে 10 বা ততোধিকের জন্য এটা 344-এ বলা আছে। আর 43 দিনে, 43 ধারাতে বলা আছে 9 দিন পর্যন্ত। হ্যাঁ, এই হলো আশা করছি বুঝতে পারবেন। এখানে 3 বছর। তাহলে অবৈধ বাধা, অবৈধ অবরোধ এগুলো নিয়ে পার্থক্য আপনারা যেভাবে হোক দেওয়ার কোনো সমস্যা নাই, দিতে পারবেন। এবং আমরা যদি দেখি ফ্যাক্ট বেসড কোশ্চেন কি আসছে, এক্স জেড কে একটা দেওয়াল ঘেরা জায়গা যেতে বাধ্য করে এবং সেখানে তালাবদ্ধ করে রাখে, তাহলে জেড সে দেওয়ালের মধ্যবর্তী নির্দিষ্ট সময়ের বাইরে যেতে বাধাগ্রস্ত হয়, কি অপরাধ করেছে এক্স? নিশ্চয়ই সে অবৈধ অবরোধের আপনার 342-এ অবৈধ অবরোধের কি করেছে, অপরাধ করেছে। এক্ষেত্রে শাস্তি 1 বছর। অবৈধ অবরোধের শাস্তি হচ্ছে হলো 1 বছর 1,000 টাকা, 1 বছর 1,000 টাকা। আর অবৈধ বাধাদানের শাস্তি আমরা দেখেছি আপনার 1 মাস 500 টাকা। এই হলো গল্প। ঘুরি ফিরি একই কথাবার্তা। ফেডারেল কোডের সংশ্লিষ্ট অনুযায়ী অপরাধের নাম বা সর্বোচ্চ সাজা উল্লেখ করুন। ফেডারেল কোডের ধারা অনুযায়ী অপরাধের নাম বা সর্বোচ্চ সাজা উল্লেখ করতে বলতে, ইচ্ছাকৃতভাবে একটা ব্যক্তি মালিকানাধীন গাড়িকে বাধা দেয়, তার ব্যক্তি ভ্রমণ করছিল। এখানে ইচ্ছাকৃতভাবে ব্যক্তি মালিকানা গাড়িটি বাধা দিয়ে 339 ধারায় সংজ্ঞায়িত করার, অর্থাৎ অবৈধ বাধার অপরাধ করে 342 ধারায় অবৈধ বাধার নির্ধারিত শাস্তি হচ্ছে হলো 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড, বা 39-এ হলো আপনার হলো কত, 500 টাকা। 39-এ শাস্তি এটা হলো বলতেছে হলো 342-এ গিয়ে
শাস্তি 1 মাস 500 টাকা। আশা করছি আমরা এতটুকু পর্যন্ত থাকি। আমরা পরের ক্লাসে আমরা বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এখানে অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণের বিষয় যেটা বলা আছে আপনার হচ্ছে হলো 49 থেকে